শরদিন্দু আর আসবে না। সে যে গেছে, তারপর থেকে আর একবারের জন্য আমার কাছে আসেনি। আমি জানি আমার আগের জীবনে একটুর জন্য আমি ফিরে যেতে পারবো না। এখন আমাকে যেখানে রাখা হয়েছে, জায়গাটা আর 5 জনের কাছে আদৌ সুখকর নয়। সাধারণ সুস্থ মানুষ এখানে থাকতে পারবে না। অন্ধকারময় ছোট্ট একরত্তি ঘর, সিলিংয়ের গা ছুঁই ছুঁই গরাদ লাগানো এক ফালি জানালা, একটি মাত্র যে লোহার দরজা, তাতে তালা লাগিয়ে রাখা হয়েছে। সেখান থেকে আলো হাওয়া আসে কদাচিৎ। আটকা পড়ে আছি 4 দেওয়ালের মধ্যে। একটু পরেই হয়তো দরজা খুলে আমার এখানে 2 কিংবা 3টে মানুষের আবির্ভাব ঘটবে। মুখে তাদের অটুট গাম্ভীর্য, সেই তরল অস্পষ্টতার মাঝে আমার তরফ থেকে কোনো অভ্যর্থনার আভাস থাকবে না ওদের জন্য। কারণ এইসব মানুষ প্রায় প্রতিদিনই এখানে আসছে। আমার ব্যক্তিত্বের ওপরে কেন আমি ইচ্ছাকৃতভাবে ফাটল ধরিয়েছি সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করবে। বিষাক্ত জ্বালা আর আক্রোশে আমি এক এক সময় জ্বলতে থাকি। রক্ত যেন গরম হয়ে উঠতে চায়। তবু আমি বুক ভরে একটা নিঃশ্বাস টেনে নিই, শান্ত হতে চেষ্টা করি। ওদের প্রশ্নের উত্তর তো আসলে আমি জানি। অথচ আগে আমি এমন ছিলাম না। যখন বিয়ে করেছিলাম তখন সবেমাত্র আইএসসি পাশ করেছি। শর্মিষ্ঠার অনুরোধে মেডিকেল কলেজে ভর্তি হই। তারই পরামর্শ মতো কলকাতায় এসে হস্টেলে থেকে পড়াশোনা করতে থাকি, শর্মিষ্ঠাকে গ্রামের বাড়িতে ছেড়ে। 250 মাইল দূরে থেকে কত কথাই ভেবেছি শর্মিষ্ঠাকে নিয়ে। ভেবেছি যাই একবার দেখা করে আসি, কিন্তু বাবার আদেশ অমান্য করতে সাহস পাইনি, ভরসা পাইনি শর্মিষ্ঠার অনুরোধ উপেক্ষা করার। শর্মিষ্ঠা মারা গেছে, ভালোই হয়েছে। ওকে ঘৃণা করতে শিখেছিলাম, আজও করি। সময়ের দুর্বার বন্যায় যৌবন তখন বুঝি আমার একটু একটু করে ক্ষয়ে যাচ্ছিল। শর্মিষ্ঠা এত দেরি করে মারা গেল। আমি তখন নামকরা সাইকোলজিস্ট। ন্যায় নীতির অনুশাসনে বাঁধা পড়ে গিয়ে জীবনের ধারাটিকে এক সুনির্দিষ্ট রূপ দিতে বাধ্য হয়েছিলাম। বড় দেরি করে মারা গেল শর্মিষ্ঠা। একটু আগে হলে হয়তো সময় পেতাম নতুন স্বাধীনতা উপভোগ করার। আমার জীবনের রূপ হয়তো পাল্টে যেত। শিরার স্নায়ুতে রক্তের উল্লাস নতুন করে উপলব্ধি করতে পারতাম হয়তো। হয়তো শর্মিষ্ঠা এত দেরি করে মারা গেল। শনিবারের দুপুরের 1টা ঘন্টা যেসব রোগী বা রোগিনী আমার কাছে শুধুমাত্র পরামর্শ নিতে আসতো, তাদের কাছ থেকে কোনো রকম পারিশ্রমিক গ্রহণ করতাম না। নির্দিষ্ট এই সময়টুকুর মাঝেই শর্মিষ্ঠা মারা গিয়েছিল মোটর দুর্ঘটনায়। পরের সমস্যার সমাধান করে দেওয়ার আগে মনস্তাত্ত্বিকের নিজের মন পরিষ্কার রাখা প্রয়োজন বলেই আমার বিশ্বাস। তাই শর্মিষ্ঠার মৃত্যুর পর থেকে মাত্রার বেশি পরিশ্রমের মধ্যেই আমি ডুবে থাকতে চেয়েছি। আমার বেদনাদায়ক সে সময়টুকুর ভেতরেই একদিন এসে হাজির হলো শরদিন্দু।
তার উপস্থিতিটা আমার সেদিন ভালো লাগেনি। আমার ঠিক বিপরীত দিকের চেয়ারটা দেখিয়ে দিয়েছিলাম চোখের ইশারায়। আপনার রিসেপশনিস্ট ভদ্রমহিলা মিস গুপ্ত একটা ব্যবস্থা না করে দিলে হয়তো এই সুযোগ ঘটতো না। যা শুনেছেন তার সবটুকু যোগ্যতা আছে কিনা জানি না। আসলে আপনার মতো আমিও তো একজন মানুষ। হ্যাঁ, তা যা বলেছেন। আপনার নামটা কিন্তু এখনো আমাকে জানাননি। শরদিন্দু সান্যাল। আপনি আমাকে শরদিন্দু বলেই ডাকবেন। মিস গুপ্তের কাছে আপনার সাফল্যের অনেক ইতিবৃত্তই আমার কানে গেছে। মানুষের বহু সমস্যার সমাধান আপনি করে দিয়েছেন। ঠিক তা নয়, প্রত্যেকের নিজের সমস্যার সমাধান নিজেরই করে নেওয়া উচিত। আমার কাজ আপনাকে সাহায্য করা, আপনার সত্যিকারের সমস্যাটা আপনাদেরকেই দেখিয়ে দেওয়া। বাহ, চমৎকার লোক তো আপনি। আপনি আপনার ফি নেবেন আর আমার নিজের প্রয়োজনটুকু নিজেকেই করে নিতে হবে। সপ্তাহের এই দিনের এই সময়টুকুতে কোনো রকম পারিশ্রমিক আমি গ্রহণ করি না। এটা আমার অফিসের রিসেপশনিস্ট নিশ্চয়ই আপনাকে জানিয়েছে। আচ্ছা শরদিন্দু, আপনি কারোর দ্বারা প্রতারিত হয়েছেন এ ধারণা আপনার কখনো হয়েছে? আমার প্রশ্নের উত্তর না পেলে তোমাকে সাহায্য করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। চেষ্টা করলেও আপনি পারবেন না, কেউই পারবে না। আমার দোষ সম্পর্কে আমি ভালো রকমই বুঝে ফেলেছি। তাহলে আলোচনা করতে বাধা কোথায়? ভয় হয় ডাক্তার, কোনো কিছুর দ্বারা নিবৃত্ত না হলে হয়তো আমি অন্যায় কিছু করে ফেলতে পারি। অন্যায় বলতে কি বোঝাতে চাইছো? আমার এই দু হাতের মুঠোর ভেতরে কাউকে ধরে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। সব মানুষের ভেতরে সে প্রবৃত্তি অল্প বিস্তর বর্তমান। এই নিয়ে নিজেকে অস্বাভাবিক প্রকৃতির বলে ধরে নেওয়াটা তোমার উচিত কাজ নয়। ভালো কথা, কখনো কারোর উপরে চড়াও হয়ে মারধর করেছো? না, এখনো সেটা হয়নি। তবে থামলে কেন? বলো। পরে জিনিসপত্রের দিকে ভীষণ ঝোঁক যাচ্ছে। আমি না এই চুরি করছি, হ্যাঁ, তবে প্রয়োজনে করি বললে আমার ওপর অবিচার করা হয়। কিসের যেন প্রচন্ড টানে এটা করতে বাধ্য হই। কি কি চুরি করো? এই ধরুন, এই সুন্দরী মেয়েদের শৌখিন সব জিনিসপত্র। হ্যাঁ, আসলে আমার সেও খুব সুন্দরী ছিল কি না। চুরি করার সময় তোমার মানসিক অবস্থা কিরকম থাকে? চৌর্য বৃত্তিটা নিচে নামার প্রাথমিক সোপান, এটা বিশ্বাস করো। হ্যাঁ, যা করি তাগিদে। কি জানেন ডাক্তার, জীবনে দুটো মস্ত আঘাত আমাকে সহ্য করতে হয়েছে। আঘাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হৃদয় সংক্রান্ত। কিন্তু যাই হোক ডাক্তার, পারিশ্রমিক যখন আপনি নেন না, তখন এর বেশি আর আপনার সময় নষ্ট করি কেন? মনের সঙ্গে বোঝাপড়া করতে পারলে এই আপনার সঙ্গে শেষ দেখা। আচ্ছা, নমস্কার। দুজন অপেক্ষা করছেন, খুব সিরিয়াস কিছু কেস। একজন স্কিজোফ্রেনিয়া। আচ্ছা, আসলে আরেকটা কথা, মিস্টার ঘোষ কাল সকালে তার বাড়িতে যেতে অনুরোধ করেছেন। ফোন করেছিলেন বুঝি? হ্যাঁ। আচ্ছা, যাবক্ষণ। ওকে, নেক্সট পাঠাই। আসলে আগের লোকটার কথা শুনতে শুনতে মাথাটা এমন ধরেছে। মাথার আর কি দোষ, দাঁড়ান অ্যাসপিরিন এনে দিচ্ছি। আজ একটু আগে যাব ভাবছি। কেন? আয়োজনের ব্যবস্থা কিছু হয়নি, তাই আপনাকেও বলিনি। আজ আমার আর রিনালের ও অ্যানিভার্সারি? 1 বছর হয়েও গেল? না, 6 মাস হলো। ও সরি সরি সরি। আপনার কাছে হয়তো অস্বাভাবিক ঠেকবে, 6টা মাস তো কম নয়। আসলে এই জগতে সুখী দম্পতি আর কজন?
ভেবেছিলাম শরদিন্দু হয়তো আর আসবে না, কিন্তু সপ্তাহের সেই বিশেষ দিনটিতেই সে এসে হাজির হলো আমার চেম্বারে। গায়ের জামা কাপড় এলোমেলো, চুলগুলো চট পাকিয়ে গেছে, এক হাতে ঝুলছিল একটা এয়ার ব্যাগ। কি ব্যাপার, আছো কেমন? খুব খারাপ, প্রায় শেষ হওয়ার দাখিল। সে ব্যাগটা খুলুন তো ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো টেবিলের ওপর রাখুন। হ্যাঁ, এত গুচ্ছে শাড়ি ব্লাউজ, এগুলো নিয়ে কি করবে? ভেতরটা না কেমন যেন জ্বলছে ডাক্তার। হ্যাঁ, যেন যেন হীরার বিষের জ্বালা ডাক্তার। কদিন ধরে এক তীব্র নেশা আমার মস্তিষ্কের ভেতরে কীটের মতো কেটে কেটে খাচ্ছে। আমি না আবার চুরি করতে আরম্ভ করছি। আচ্ছা আচ্ছা, আমি কি ভালো হতে পারি না ডাক্তার? হ্যাঁ হ্যাঁ। কেন পারবে না? আত্মসম্বরণ করো। নিজেকে নিজের কাছ থেকে সরিয়ে রেখে কোনো দিনই শান্তি পাবে না। আত্মসংযমী হও। একটা দুঃখকে ভুলে থাকতে গিয়ে এভাবে নিজের সর্বনাশ করো না। এই জন্যই তো আপনার কাছে আসা ডাক্তার। যেসব বাড়ি থেকে ওগুলো চুরি করেছি তাদের ঠিকানাও ব্যাগের মধ্যে পাবেন। দয়া করে আপনি ওগুলো ঠিক ঠিক জায়গায় পাঠিয়ে দেবেন। ওতে না ওতে ওই ঠিকানাও লেখা আছে। ডাক্তার, আমি কথা দিচ্ছি ডাক্তার, আমি কথা দিচ্ছি আর কখনো অমন কাজ করবো না। শোনো, এগুলো ফেরত দিতে গেলে অনেক ঝামেলায় পড়বে। আমি ব্যাগটা আমার চেম্বারের আলমারিতে তুলে রাখছি। ডক্টর মুখার্জি, আলমারিতে একটা এয়ার ব্যাগ দেখলাম। ব্যাগের ভেতরে কতগুলো জিনিসও আমার চোখে পড়লো। কি ব্যাপার, ওগুলো এখানে কেন? ওগুলো শরদিন্দু চুরি করে এনেছিল, ফেরত দিতে গেলে ঝামেলায় পড়বে বলে আমি এখানে রেখে দিয়েছি। অদ্ভুত লোক তো, কাদা করছে, সায়া ব্লাউজ চুরি করে এনেছে। লোকটা ভালো নেই মঞ্জু, ওর জন্য আমার চিন্তা হয়। শরদিন্দু আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল। ও আর চুরি করেনি। 2 সপ্তাহ পরে যখন আমি কাজে ব্যস্ত, তখন আবার সেই একই রূপ নিয়ে হাজির হলো শরদিন্দু। এসেই ধপ করে সামনের চেয়ারটা অধিকার করে আমার সামনে 500 টাকার খান কয়েক নোট মেলে ধরল। এতে 5,000 টাকা আছে। এত ফিস আমি নিই না। তাছাড়া ফিস এভাবে আমি নেব না, ওটা মঞ্জুশ্রীকে দিয়ে আগে থাকতে পেমেন্ট করাতে হতো। আসলে ফুরসত দিলাম না। যাই হোক, যথাস্থানেই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, শোনো ডাক্তার, ডাক্তার আমি না একটা বাইনোকুলার কিনেছি জানো তো। হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দরী স্ত্রীর উপর আমার দারুণ ওই নিজের বাড়ি 4তলায় বারান্দায় বসে আশেপাশে ততবারই সুন্দরী স্ত্রী দেখা যায়। তোমার স্ত্রীও সুন্দর ছিল বুঝেছি। পেয়ে হারানোর ব্যথাটা এমনি করে মনের মধ্যে আজও পুষে রেখেছো কেন? সে জ্বালা বড় ভয়ানক ডাক্তার। এই জানেন তো, এই কাল বিকেলে এই সামনের ওই পার্কের বেঞ্চিতে বসে আপনার ওই মঞ্জুশ্রীকে দেখলাম। এই চোখে বাইনোকুলার লাগিয়ে দেখেছি। দেখলাম কি জানেন, দেখলাম কি ওনা চা খাচ্ছিল আর কি যেন হয়তো লিখে নিচ্ছিল ওনাকে। হ্যাঁ হ্যাঁ, তবে মেয়েটার না রূপ আছে, মানতে হবে। হ্যাঁ, শরদিন্দু, মঞ্জুশ্রী বিবাহিতা, ওর স্বামী এক মার্চেন্ট অফিসের ক্যাশিয়ার, সুখে সংসার ওদের। ওর দিকে নজর না দিলেই আমি খুশি হব। ওকে আমার চাই ডাক্তার। কি বলছো কি শরদিন্দু? হ্যাঁ, ওকে আমার চাই ডাক্তার। হ্যাঁ, ওকে আমার চাই চাই চাই। আমি অন্যায় কিছু বলিনি। হ্যাঁ, আসলে মঞ্জুশ্রীকে আমি ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। দেশে আরো অনেক মেয়ে আছে,
দেখে শুনে তাদের যে কোনো একজনকে বিয়ে করে সুখী হতে চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, আমি যদি ওকে চিঠি লিখে মনের কথা জানাই? হ্যাঁ, বাধ্য হয়ে তখন আমাকে পুলিশের শরণাপন্ন হতে হবে। বুঝেছি ডাক্তার, আমি সব বুঝেছি। আপনি আমাকে সারিয়ে তুলতে চান না, আমার অবস্থাটা আপনি উপভোগ করতে চান। বেশ, করতে হবে না আমার চিকিৎসা। এই নিন আপনার ফিস। 10টা কর করে 500 নোট দিলাম আপনাকে। রাগে সমস্ত শরীর তখন আমার চলছিল। ভাবলাম পুলিশে সবকিছু জানিয়ে শরদিন্দুর প্রসঙ্গটা নিষ্পত্তি করে দেওয়া যাক। পুলিশ হেডকোয়ার্টার্সে ডায়ালও করলাম টেলিফোনের রিসিভার তুলে। অপর প্রান্ত থেকে সাড়াও এলো, কিন্তু কিছুই বললাম না। স্থির করলাম শরদিন্দুর সঙ্গে পরের বার দেখা হলে এর বিহিত করব। আমি নিশ্চিত ছিলাম শরদিন্দু আবার আসবে। দুদিন পরে আমার অফিসের ডাকবাক্সে মঞ্জুশ্রীর নামে একখানা চিঠি আবিষ্কার করলাম। মঞ্জুশ্রীর নামে কখনো চিঠি এখানে আসে না। কৌতূহল হলো, অনভলপ ছিঁড়ে নীল রঙের একটা কাগজ বের করলাম। মঞ্জুশ্রীকে প্রেম নিবেদন করেছে শরদিন্দু। 3 দিন পরে আবার চিঠি এলো, শরদিন্দুর চিঠি। মঞ্জুশ্রীকে লিখেছে, সেই একই বক্তব্য। মঞ্জুশ্রীকে কিছুই জানালাম না। এরপর প্রতিদিনই একখানা করে চিঠি মঞ্জুশ্রীর নামে আসতে লাগলো শরদিন্দুর থেকে। পড়তাম, ছিঁড়ে ফেলতাম, আর শরদিন্দুর প্রতি ঘৃণা ক্রোধে চলতে থাকতাম। শরদিন্দু এলো শনিবারের নির্দিষ্ট সে দুপুরটিতে। শেষ রোগী তখন বিদায় নিয়েছে। আমিও উঠবো ভাবছি। এরপর থেকে আমার কোনো অভিযোগই তোমার কাছে আসবে না ডাক্তার মুখার্জি। বক্তব্যটা ঠিক বুঝতে পারলাম না। মঞ্জুশ্রীর সমস্ত ভার নেওয়ার পরই দেখবে আমি অন্য মানুষ হয়ে গেছি। দেখবে আমার সব মানসিক রোগ কেটে গেছে। এখনো সময় আছে ভুল শুধরে নেওয়ার। হিতোপদেশ শুনতে এখানে আসেনি ডাক্তার। দিনের পর দিন চিঠি লিখলাম, একটাও উত্তর পেলাম না। এ থেকে বেশ বুঝতে পেরেছি এতে ওর সম্মতি আছে। ডাকো ওকে ডাক্তার। এটা একেবারেই সম্ভব নয়। পরে সংসার ভেঙে হ্যাঁ, খুব সম্ভব। হ্যাঁ, গায়ে আমার কম শক্তি নেই জানো তো। বীর ভোগ্যা বসুন্ধরা, আমি বাঁচতে চাই ডাক্তার, আমি বাঁচতে চাই। এইভাবে একটু একটু করে একেবারে শেষ হয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। বিলটা টেপো ডাক্তার। কিছু বলবেন ডাক্তার? আমায় এভাবে কষ্ট দিই কি আনন্দ পাও মঞ্জু? কি আনন্দ পাও? কি বলছেন এসব? না, আমি কিছুই বলছি না। হাত ছাড়ো। তোমাকে একান্তভাবে নিজের করে পেতে চাই জানো। আমার শূন্য জীবনকে তুমি ভালো করে তোলো। পাগল হলেন নাকি? কি করছেনটা কি? আমার ভালোবাসার আবেদনটা তাহলে নাকচ করার সাহস তুমি রাখো বলছো? হ্যাঁ, একটা উন্মাদের সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। ছাড়ুন, ছাড়ুন ডাক্তার মুখার্জি। তোমার জন্য শনিবারের দুপুরে ফাঁকা চেম্বারে পড়ে থাকতাম। তোমার জন্যে রাত জেগে জেগে কত চিঠি লিখেছি। নিজের হাতে নিজের লেখা চিঠিগুলো ছিঁড়ে ফেলেছি। কেন? কারণ যাতে তুমি না দেখতে পাও। তোমার না খারাপ লাগে? খারাপ লাগে না? আমার না খারাপ। ওই দেখো দেওয়ালে ওই বাইনোকুলারটা দেখবেছ না? শুধু তোমাকে দেখার জন্য ওটাই চোখ রেখেছি। আর তুমি সেই মৃণালের সাথে চলে গেলে আমার কথা ভাবলে না? আবার আমার কথাটা ভাবলে না? আপনি একটা উন্মাদ। ভেতরে আর সেই হীরার জ্বালার বিষটা নেই, আর চুরিও করতে ইচ্ছে করেনি। তারপর
আমার হাত থেকে মঞ্জুর লাশটা যখন ধপ করে মাটিতে পড়ল, তারপর সব কিছু কেমন শান্ত হয়ে গেছিল সেদিন, মৃত্যুর মতো। কিন্তু শরদিন্দু কোথায় চলে গেল? এই জানেন শরদিন্দু না আর আসেনি তারপর থেকে। জানি হয়তো প্রয়োজন ফুরিয়েছিল। শুনছিলেন অন্তহীন ক্রিয়েশন প্রেজেন্টস অন্তহীন অডিও ড্রামা এপিসোড 33, শরদিন্দু আর আসেনি। মূল কাহিনী গোবিন্দলাল মুখোপাধ্যায়ের শরদিন্দু ও এই দেহ। ডাক্তারের চরিত্রে অর্চিষ্মান বিশ্বাস, শরদিন্দুর চরিত্রে স্নেহাশিস দে এবং মঞ্জুর চরিত্রে বিদিশা ঘোষ। অ্যাডাপ্টেশন, সাউন্ড ডিজাইন এবং এপিসোড ডিরেকশন অর্ক গাঙ্গুলি। ভালো লাগলে কমেন্ট করে আমাদের জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কান পাতুন আমাদের চ্যানেলে আরও নতুন নতুন অডিও ড্রামা শুনতে।